আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার 9-এ চলে আসছি। লেকচার 9 এবং লেকচার 10 আমাদের আর দুইটা লেকচার বাকি। এরপর সাকসেসফুলি আমাদের শেষ হবে। তো সম্ভবত আজকে লেকচার 9টা শেষ করে দিব এক ক্লাসে। এরপর আর লেকচার 10 বাকি থাকবে। সো আমাদের ফার্স্ট টপিক আজকে হচ্ছে ভয়েস। আহ এই পর্যন্ত আমরা ইংরেজিতে যতগুলো টপিক পড়েছি তার মধ্যে অন্যতম সহজ একটা টপিক হচ্ছে ভয়েস। যেহেতু এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, সেই ক্ষেত্রে আহ ভয়েসের ক্ষেত্রে আমাদের খুব একটা বেগ পেতে হয় না। দ্যাট মিনস হচ্ছে আমরা আহ মোটামুটি সবগুলোই কারেক্ট করে ফেলতে পারি। 80 to 90%। টুকটাক একটু এদিক সেদিক হয় আর। ওকে। সো ভয়েসের ক্ষেত্রে আমরা দুই ধরনের ভয়েস পাই, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কখন হয়? সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ বলে থাকি। আর সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে না, তার সাথে করা হোক বা যাই হবে হোক, সে যখন নিজে কোনো কাজ করে না তখন সেটাকে আমরা প্যাসিভ করে থাকি বা প্যাসিভ বলে থাকি। তো পরীক্ষা আমরা যেটা আসে মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই দুই ধরনের আমাদের ট্রান্সফরমেশন দেখা যায়। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের চারটা রুল ফলো করতে হবে। চারটা রুল। তো চারটা রুলে আমি যাব, তার আগে প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। মানে কোন প্যাটার্নটা, কোন জিনিসটা দেখলে আমরা বুঝবো বা চোখের পলকে ধরে ফেলতে পারবো যে একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তো কোনো বাক্যে, কোনো জায়গায় আমরা যদি এই জিনিসটা দেখতে পাই, এই জিনিসটা কি? একটা বিভার্ব। বিভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, যেটা থাকবে থাকুক। বিভার্বের যে কোনো একটা ফর্ম এবং এর সাথে যদি অন্য একটা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। আই রিপিট, বিভার্বের যে কোনো একটা ফর্ম এবং তার সাথে যদি অন্য একটা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তখন আমরা চোখ বন্ধ করে সেটাকে প্যাসিভের স্ট্রাকচার বলতে পারি। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের চারটা নিয়ম আছে বা চারটা রুল আছে। এই চারটা রুল আমাদের ফলো করতে হবে। তো আমরা যদি এই চারটা রুল ফলো করি, তাহলে আমাদের যে কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তো এই চারটা রুল গুলো কি কি? এগুলো আপনারা জানেন, বলতে মাঝে মাঝে হাসি আসে। সেটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্ট যদি অবজেক্ট হয়, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট, অ্যাজ ইউজুয়াল। তাহলে দুইটা একদম সিম্পল। ওই বাক্যে যেটা মেইন ভার্ব আছে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো। এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের একটা বিভার্ব আনতে হবে এবং এই বিভার্বটা আমরা এই পাস্ট পার্টিসিপল ফর্মের আগে প্লেস করব।
এখন আসেন এই বি ভার্ব গুলো টেন্স অনুযায়ী ভিন্ন হয়। তো বি ভার্বের অনেকগুলো ফর্ম আছে, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়্যার আছে, বিন আছে, বিইং আছে। টেন্স অনুযায়ী এই ভার্ব গুলো ভিন্ন ভিন্ন হয়। তো এটা একটু মুখস্থ রাখতে হবে, টেন্স অনুযায়ী ভার্ব গুলো কিরকম ভিন্ন ভিন্ন হবে। টোটাল আমাদের ইনডেফিনিট টেন্স আছে হচ্ছে তিনটা: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ছয়টা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ছয়টা। আর পারফেক্ট আছে তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন ফার্স্টে আমি বি ভার্বের ফর্ম গুলো একটু লিখি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই শুধুমাত্র এই দুইটা ভার্ব দিয়ে আমরা 9টা টেন্সকে কভার করতে পারবো। 9টা টেন্স শুধুমাত্র দুইটা ভার্ব দিয়ে, বিন আর বিইং। বিন কোথায় বসবে? তিনোটা পারফেক্ট টেন্সে। বিইং কোথায় বসবে? 6টা কন্টিনিউয়াস টেন্সে। তো বি ভার্বের এখানে আমরা মোটামুটি 7টা ফর্ম লিখেছি। 7টার মধ্যে দুইটা দিয়ে 9টা টেন্স অলরেডি শেষ। বাকি আছে 3টা টেন্স আর 5টা ফর্ম। তো 3টা টেন্সে কোনটা কোথায় বসবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে am is are, পাস্ট ইনডেফিনিট টেন্সে was were, ফিউচার ইনডেফিনিট টেন্সে বি। ও আচ্ছা, বিও একটা আছে, এটা লিখতে ভুলে গেছি। এই হচ্ছে আমাদের অতিরিক্ত একটা বি ভার্ব টেন্স অনুযায়ী আনবো। কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় আমরা am is are আনবো, পাস্ট ইনডেফিনিট হলে was were আনবো, ফিউচার ইনডেফিনিট হলে বি আনবো, কন্টিনিউয়াস টেন্স হলে বিইং আনবো, আর পারফেক্ট টেন্স হলে বিন আনবো। একটা এক্সাম্পল আমরা একটু দেখি। আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে এখন প্যাসিভ করব। এইবার আপনাদের শিখার জন্য কিছু কথা বলে রাখি, এটা জাস্ট জানার জন্য, এটা আপনাদের পরীক্ষায় অ্যাপ্লিকেবল হবে না। প্রথমত, কোন সেন্টেন্সকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে ওই সেন্টেন্সে অবজেক্ট আছে কি না। সো আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সে যদি অবজেক্ট থেকে থাকে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আর যদি অবজেক্ট না থেকে থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব না। সো আই প্লে ক্রিকেট, কি খেলি? ক্রিকেট খেলি। অবজেক্ট আছে, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এখন কেউ যদি মনে মনে জিজ্ঞাসা করে যে অবজেক্ট না থাকলে কি প্যাসিভ করা যাবে না? তো ছোটবেলা থেকে আমরা নরমালি এটাই শিখে আসছি, কোন সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে সেটাকে আমরা প্যাসিভ করতে পারি না বা পারবো না। তবে এই কনসেপ্টটাও কিন্তু রং। অবজেক্ট থাকুক বা না থাকুক, যে কোনো সেন্টেন্সকে আপনি চাইলে প্যাসিভ করতে পারবেন। ইটস আপ টু ইউ। অবজেক্ট ম্যান্ডেটরি কিছু না প্যাসিভ করার জন্য। তবে যে সকল সেন্টেন্সে অবজেক্ট নাই সেগুলাকে প্যাসিভ করাটা আসলে সৌন্দর্যের পরিপন্থী। এই কারণে যেগুলার আসলে অবজেক্ট নাই সেগুলাকে আমরা প্যাসিভ করি না। করা যাবে না কথাটা ভুল, করি না, এবং পরীক্ষার হলেও করব না।
সো আই প্লে ক্রিকেট এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট আছে, অতএব এটাকে আমরা নির্দ্বিধায় প্যাসিভ করতে পারি। এখন আমরা প্যাসিভ করার জন্য রুলগুলো আরেকবার দেখি। এই আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি খুব তাড়াতাড়ি বলতেছি? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার, বুঝে। ওকে, থ্যাংক ইউ। আই প্লে ক্রিকেট এটাকে আমরা এখন প্যাসিভ করব। সো প্রথম রুল যেটা আমি বলেছিলাম, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। এইখানে একটা কথা কিন্তু লেখা নাই, এই কথাটা আমি মুখে বলে দিব। কথাটা হচ্ছে এই যে অ্যাক্টিভের সাবজেক্ট আই, সে গিয়ে এখানে প্যাসিভ হলো, এবং তার আগে আমরা একটা কি বসাবো? পাই। এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। সো ক্রিকেট ছিল আমার অবজেক্ট, ও হয়ে গেল আমার সাবজেক্ট। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্ব কোনটা? প্লে। সো প্লে এর পাস্ট পার্টিসিপল প্লে। শেষ। 4 নাম্বার হচ্ছে টেন্স অনুযায়ী একটা বি ভার্ব আনবো। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা এম ইজ আর আনতে পারি। ক্রিকেটের সাথে যেহেতু ইজ বসবে, তাই অতিরিক্ত আমরা বি ভার্ব হিসেবে ইজটাকে নিয়ে আসলাম। মোটামুটি আপনারা সবাই এখন অনার্স মাস্টার্স এর স্টুডেন্ট বা তারও বেশি। সো এই জিনিসটা আপনাদের কাছে একদম পান্তা ভাতের মতো। আশা করি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো কারো কাছে কঠিন মনে হয় নাই, বা কারো যদি কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে এর মধ্যে প্রশ্নটা করেন। যে কোনো প্রশ্ন ভয়েস নিয়ে আপাতত করেন। টাইম দিলাম 2 মিনিট। তার ভয়েসের ক্ষেত্রে যদি এডিশনাল পার্ট থাকে, অতিরিক্ত অংশ, সেটাকে আমরা কোথায় রাখবো? নাইস কোশ্চেন। এটা আমরা এক্সাম্পলে গেলে তখন পেয়ে যাব। ঠিক আছে। সো যেহেতু প্রশ্ন পাচ্ছি না, আমার মনে হয় আমি আগাই। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমি যতটুকু কথা বলেছি বা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা কি বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। করতে থাকেন। আই প্লে ক্রিকেট, প্যাসিভ কি হবে? স্যার, ক্রিকেট ইজ প্লেড বাই মি। ওকে। কারো সমস্যা থাকলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন। ক্রিকেট ইজ প্লেড বাই মি। সেকেন্ড, রাইস হ্যাজ স্যার, বিন রাইস ইটেন হ্যাজ বাই বিন মি। ইটেন বাই মি। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। অতিরিক্ত হিসেবে বিন আসছে এখানে। এই হ্যাজটা হচ্ছে এই হ্যাভ এর পার্ট। আই এর সাথে হ্যাভ ছিল, রাইসের সাথে হ্যাজ হয়ে গেছে। আই হ্যাভ এ পেন। এ পেন ইজ হেড বাই মি। পেন ইজ হেড বাই মি। কারো কোনো প্রশ্ন, মতামত, উত্তর? না। ওকে, এটার আনসার ঠিক আছে। উই ডোন্ট লাইক দ্য আইডল। So the The idol are idol not liked are by us. not liked by us.
এই জায়গায় আপনারা অনেকে ভুল করেন, একটু মাথায় রাখবেন। যখন আমাদের এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, সেই ক্ষেত্রে ভার্বটা কিন্তু আমাদের প্লুরাল নিতে হচ্ছে। সো ভার্বটা কেন প্লুরাল? কারণটা হচ্ছে আইডল হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আপনি যদি অ্যাজেক্টিভের আগে দা ব্যবহার করেন, তাহলে ওই অ্যাজেক্টিভ এবং দা এটা মিলে একটা প্লুরাল কমন নাউনকে বোঝায়। কমন নাউন সেটা আবার প্লুরাল। কিরকম? আইডল মানে হচ্ছে অলস, দা আইডল মানে অলসেরা। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, দা ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমানেরা। সো অ্যাজেক্টিভের আগে দা ব্যবহার করলে এই দুটো মিলে কিন্তু একটা প্লুরাল কমন নাউন হয়। এই কারণে এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল। ওকে, জি স্যার। the So তারপর the idle idle man man is not is liked not by us. like ভেরি গুড। এইখানে দেখেন আবার ইজ নট। এখানেও দেখেন অ্যাজেক্টিভ আইডল, তার আগে দাও আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এরপরে যে একটা নাউন আছে, এই নাউনটা আবার সিঙ্গুলার। এখানে কিন্তু এটার পরে কোনো নাউন ছিল না, এখানে আবার আছে। যদি অ্যাডজেক্টিভ আর দা থাকে এবং এরপরে নাউন থাকে, তখন এটা আর ভ্যালু থাকে না, তখন এটা ভ্যালুলেস। তখন আমাদের মেইন কনসেন্ট্রেশন হচ্ছে পরবর্তী নাউনটা। সো এম এ এন তাই ইজ, যদি এম ই এন হতো তাহলে সেটা আবার আর হয়ে যেত। ওকে, So he was killed by himself. হ্যাঁ, এই জায়গায় আপনাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং অবজেক্ট। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে থাকে, সেই ক্ষেত্রে সাবজেক্ট আর রিফ্লেক্সিভ প্রোনাউনকে জায়গা চেঞ্জ করতে হয় না, এটা মাথায় রাখবেন। যদিও বা সত্যি কথা বলি, সত্যি কথা হচ্ছে ওরা কিন্তু জায়গা চেঞ্জ করেই হিমসেলফটা হি হয়েছে, হিটা হিমসেলফ হয়েছে। তারপরেও বোঝার সুবিধার্থে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্টের ঘরে থাকে তখন সেটা জায়গা চেঞ্জ করতে হয় না। তারপর দে লাভ ইচ আদার। each other is loved by them. দুর্দান্ত। এখানে আমি কি ব্যাখ্যা দিয়েছিলাম? এই যে এটাতে কি ব্যাখ্যা দিয়েছিলাম? So they are loved by each other. এটা হবে মনে হয়। এটাতে কি ব্যাখ্যা দিয়েছি বলছি? So reflexive pronoun এ হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের জায়গা চেঞ্জ করতে হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টের জায়গা চেঞ্জ করতে হয় না। ঠিক সেম ভাবে এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। কি বলা হয়? Reciprocal pronoun. রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রেও জায়গা চেঞ্জ করতে হয় না। So they are loved by each other. এটাও সেম। এবার আসেন একটু কঠিন থেকে কঠিনতর দিকে যাব। সো দিস ওয়ান, I have Sir, been I have given been a book by given a him. book by him. ওকে। এখন খেয়াল করেন, হি হ্যাজ গিভেন মি আ বুক। এখানে কয়টা অবজেক্ট? So দুইটা দুইটা। অবজেক্ট।
এখন আপনি কোনটাকে সাবজেক্ট বানাবেন তা? ব্যক্তিবাচকটাকে নেওয়া। স্যার যে কোনো একটাকেই তো সাবজেক্ট বানানো যায়। যে কোনো একটাকে সাবজেক্ট বানানো যায়। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনাদেরকে যখন আমি একদম শুরুতে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট পড়িয়েছিলাম, মনে আছে? পড়েছি না টপিকটা? জি স্যার। জি স্যার। এখানে কিভাবে কি লিখছি একটু ব্যাখ্যা করবেন কেউ? এখানে ব্যাখ্যাটার বিষয় হচ্ছে টু বা ফর কেন আসলো। ডিরেক্ট অবজেক্টটাকে যদি আমরা আগে লিখি আর ইনডিরেক্টটাকে যদি পরে লিখি সেক্ষেত্রে এটা প্রিপজিশন যুক্ত করতে হয়। ভেরি গুড। সো ডিরেক্ট অবজেক্টটাকে যদি আমরা ইনডিরেক্ট অবজেক্টের আগে নিয়ে আসি তখন আমাদেরকে একটা টু বা ফর আনতে হয়। ভেরি। তো ডিরেক্ট অবজেক্ট কোনটা? বস্তুবাচকটা। আর ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? ব্যক্তিবাচকটা, তাই তো? জি স্যার। এবার এই দুইটা একটু মিল টিল পান কিনা দেখেন আগেরটার সাথে। আমি এক্সপ্লেন করব, আপনারা বুঝেন কিনা দেখেন। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আহ, একটু আগেই বলেছিলাম ডিরেক্ট অবজেক্টটা যদি আগে লিখি তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে একটা টু বা ফর লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমি যখন ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি তার মানে ডিরেক্ট অবজেক্টটা ইনডিরেক্টটার আগে চলে আসছে। এই ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টটার আগে একটা টু বা ফর লিখতে হবে। কিন্তু আমি ইনডিরেক্ট অবজেক্টটাকে যদি সাবজেক্ট বানাই তখন সেই ক্ষেত্রে ডিরেক্ট অবজেক্টের আগে টু বা ফর লিখতে হচ্ছে না। আশা করি ওকে। হি নোস মি। আই এম নোন টু হিম। চিন্তা ভাবনা করে বলেন, প্রশ্ন করলে যাতে ধরা না খান। স্যার হি ইজ নোন টু মি। আই এম নোন টু হিম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে বাই না কেন? আর নো এর পরে টু প্রিপজিশন হয়। শিওর? সারা জীবন তো স্যার এটাই জেনে আসলাম। ওকে, পরেরটা সলভ করেন।
স্যার এই পরেরটাই হচ্ছে মেবি বাই হবে। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। ওকে, বাই হবে। তাহলে নো এর সাথে যদি টু এ বসে থাকে, বাই কেন? সেকেন্ডটা মেবি এটা প্রবাদ বাক্য। ও, প্রবাদ বাক্য দিয়ে জন্য বাই। এটার আনসার করেন। উই ওয়ার ওরিড এট হিজ বিহেভিয়ার। এই যে এটা স্যার এটা অবজেক্টের কারণে হচ্ছে। অবজেক্টের কারণে হচ্ছে। এখানে কি বাই না টু সেটা জিজ্ঞেস করছি। স্যার বাই হবে স্যার। স্যার এখানে বাই হবে। এটাতে তাহলে বাই কেন? স্যার এটা মেবি প্রবাদ বাক্য, সঙ্গ দেখে লোক চেনা যায়, এরকম একটা প্রশ্ন। এটাও প্রবাদ বাক্য না? তার মানে আপনারা বলতে যাচ্ছেন প্রবাদ বাক্যের ক্ষেত্রে নো এর সাথে টু না বসে বাই বসবে। স্যার কি বসবে আপনি বলে দেন। আসলে বইয়ে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আগে আমি আপনাদেরকে শেয়ার করি বইতে কি বলা আছে। বইতে বলা আছে আহ নিজস্বতা বা স্বকীয়তা বোঝাতে নো এর সাথে টু না বসে বাই বসে। কি বলা আছে? নিজস্বতা বা স্বকীয়তা বোঝাতে নো এর সাথে টু না বসে বাই বসে। এখন এই নিজস্বতা বা স্বকীয়তা কি? এই নিজস্বতা বা স্বকীয়তা জিনিসটা আসলে ডিফাইন করা কঠিন। যেমন a tree is known by its fruits, এটার বাংলা অর্থ হচ্ছে কি বলেন তো? স্যার কোনটার বাংলা তো এ ট্রি ইজ নোন, এটা স্যার? known by its fruits, হ্যাঁ। স্যার ওই যে একটা গাছকে তার ফল দেখেছে না যায় এমন। না, আরো সুন্দর বাংলা আছে তো। স্যার ফলে বৃক্ষ তোমার পরিচয় কি, ফলের পরিচয়? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ভেরি গুড, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন এই যে একটা প্রবাদ বাক্য, এটার বাংলা আপনি করলেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো ধরেন আপনার সামনে একটা কলা গাছ পড়ছে, ওখানে কলা নাই, আপনি কি ওটাকে চিনবেন না? চিনবো। আপনার সামনে একটা আম গাছ আছে, আম ধরে না, জীবনেও ধরে নাই, ওটাকে কি আপনি আম গাছ বলবেন না? অবশ্যই বলবেন। তাহলে এই যে কথাটা বললো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কথাটার আসলে সার্থকতাটা কোথায়? এই প্রবাদ বাক্যের কি কোনো দরকার ছিল? ফল বলতে স্যার কর্মকে বোঝাচ্ছে। স্যার তো এখানে স্যার এই যে এরকম কোয়ালিটিকে বোঝাচ্ছে, মানে এই গাছের যে আপনাদেরকে গুণটাকে আর কি। আপনারা ভাবে চলে গেলেন। এটা অ্যাকচুয়ালি ঘটনাটা ভাবে আমরা নিছি আর কি পরবর্তীতে, এটা অ্যাকচুয়ালি ভাবের কোনো ঘটনা ছিল না। যেমন ধরেন আপনি আজকে একটা গাছ আবিষ্কার করলেন, নিজে নিজে গাছ বানাইলেন, কয়েকটা গাছ থেকে মিলাই কলপ টলপ করে নতুন একটা গাছ বানাইলেন। এখন নতুন যে গাছটা হয়েছে এই গাছের কোনো নাম আছে এখন পর্যন্ত? আপনি বলেন আগে। না স্যার। নাই। এখন এই গাছে একটা ফল ধরলো, ওই ফলটারও কোনো নাম নাই। হ্যাঁ, এখন আপনি এই ফলের নাম দিলেন, মনে করেন হচ্ছে যে চৌধুরী। কথার কথা, এই ফলটার নাম দিলেন চৌধুরী, তাহলে গাছটার নাম কি হবে? চৌধুরীর গাছ। চৌধুরী গাছ। ভেরি গুড। এই যে কথাটা আসলো a tree is known by its fruits, এটার মানে হচ্ছে এটা অনেক আগেকার একটা বিষয়।
তখন মানুষ জিনিসগুলোর নামকরণ করা শুরু করতেছে মাত্র। এই যে লম্বা লম্বা একটা জিনিস ধরলো, চুলে চুলে খাওয়া হয়, এটার নাম কলা, তাহলে এই গাছটাকে এখন থেকে কি রাখবো? কলা গাছ। এই যে সুন্দর একটা জিনিস, সুগন্ধিযুক্ত মিষ্টি মিষ্টি, এটার নাম দিল আম, তাহলে এই গাছটার নাম দিল তারা আম গাছ। ঠিক তেমনি তারা আগে ফলগুলোর নাম দেওয়া শুরু করছে, এরপর ফলের নাম অনুসারে গাছগুলাকে ডাকা শুরু করছে। তো এটা হচ্ছে একদম শুরুর দিককার ইন্ট্রোডাকশন একটা বিষয়। তো তখনকার জন্য প্রবাদ বাক্যটা পারফেক্ট, বর্তমানের জন্য হয়তো বা ওভাবে কোনো পারফেকশন এটা ক্রিয়েট করতে পারতেছে না। তার মানে আমরা যদি সেই পূর্বের ইতিহাসে ফেরত যাই, একটা বৃক্ষের ফলই কিন্তু ওই বৃক্ষের পরিচয়টা বহন করতেছে। তার মানে ফলটাই হচ্ছে একটা নিজস্বতা কার? বৃক্ষটার। তো এখানে স্বকীয়তা বা নিজস্বতা বলতে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে কি এই গাছের ফল এটাই, এই গাছের ফল এটাই নিজস্ব ফল, এর বাইরে আর কিছু না। বাই দ্য ওয়ে, a man is known by the company he keeps, তাহলে এখানে নিজস্বতা বলতে কি বোঝায়? এটাও আর একটা ডিফারেন্ট কেস। খেয়াল করেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন স্কুলের ড্রেস পরা তিনটা ছাত্র টঙের দোকানের সামনে দাঁড়ায় আছে। রাস্তায় যে টঙের দোকান, চাটা সিগারেট টিগারেট বেচে, ওখানে সামনে দাঁড়ায় আছে। কয়টা ছাত্র? তিনটা। তার মধ্যে দুইটা ছাত্র সিগারেট খাচ্ছে, একটা ছাত্র সিগারেট খাচ্ছে না। তো আপনি যাওয়ার সময় মনে মনে কি বলবেন? স্কুলের ছেলেগুলা নষ্ট হয়ে গেছে, মনে মনে এটাই বলবেন। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, সিগারেট খাচ্ছিল কয়টা? দুইটা, কিন্তু আপনি নষ্ট বলার সময় তিনটাকে বলছেন। কারণটা কি? কারণটা হচ্ছে কিন্তু ওই দুইটার সাথে দাঁড়ায় আছে সেজন্য। বুঝাতে পারছি বিষয়টা? সো জি a স্যার। man is known by the company he keeps, এটা সুন্দর বাংলাটা হচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে। পড়ছেন নি কখনো এটা? জি স্যার। বাই দ্য ওয়ে, এটার আনসারটা কি? অ্যাবাউট হবে স্যার। অ্যাবাউট? স্যার এড স্যার। ওয়ার হবে স্যার, ওয়ার হবে পাস্ট টেন্সে, এটা আবার আর দেওয়া আছে। ও, were very good. We were worried at by with about. So দুটো আনসার পেয়েছি, একটা অ্যাবাউট, একটা অ্যাড। অ্যাবাউট কে বলছে? আমি স্যার। অ্যাবাউট কেন বলছেন? আর ওরই এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট এরকম করছিলাম। সো এটার আনসার হচ্ছে অ্যাবাউট। ওরিটের সাথে অ্যাবাউট আমরা মুখস্থ অ্যাড মেরে দিই, মাইন্ডেড, এগুলো ভুল করা যাবে না। এইবার আসেন আরো কঠিনের দিকে যাব। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এর Sir, a সব shop ইজ is গোয়িং going টু to be opened by him. সো এই কঠিন জিনিসটার সবচেয়ে সহজ সমাধান কি খেয়াল করেন? এই যে সেন্টেন্সটা, এইখানে কি কোনো ইনফিনিটিভ আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। টু ওপেন, তাই না? জি স্যার। হ্যাঁ। আপনারা যদি কোথাও ইনফিনিটিভ পান, সবসময় মনে রাখবেন প্যাসিভটা ইনফিনিটিভেই হবে। তো প্যাসিভটা কিভাবে হবে ইনফিনিটিভে? এই যে টু, টু এর জায়গায় বসবে, এরপর টু এর পরে যে ভার্বটা আছে সেটা পাস্ট পার্টিসিপল হবে, আর মাঝখানে একটা বি চলে আসবে অতিরিক্ত, আর সাবজেক্ট অবজেক্ট তো পরিবর্তন হবেই। সো দেখেন,
পরেরটা Sir, a house Built is by going them. to be built by them. a house is going to be built by them. Very good. I have to do it. It has to be Sir, done. it has to be done by me. সেম কেস এখানে দেখেন টু ডু আছে, টু ডু মানে টু বি ডান, শেষ। তারপর So this This picture picture is is to be to be colored colored. by you. so to color, to be colored. Do the work. Let the work be the So done. let the work be done. এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনার যদি প্যাসিভ করতে হয়, আচ্ছা পুরো জিনিস লিখে দিছো। আচ্ছা এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি শেখার জন্য। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তো উজ্জ্বল অবস্থায় আছে। তো সাবজেক্ট এর উজ্জ্বল অবস্থায় আছে ইউ। সাবজেক্ট হচ্ছে ইউ, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে এখানেও বাই ইউটা থাকবে, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে থাকবে, অবজেক্টটা সাবজেক্ট হইলো। আরেকটু সুন্দর করে যদি আমি আপনাদেরকে দেখাই, ধরেন সেন্টেন্সটা এরকম আছে, ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার প্যাসিভ কি হবে? The work is The work done. is done by you. দ্য ওয়ার্ক ইজ ডান বাই ইউ, তার মানে এই যে এখানে মার্ক করে রাখছে এখানে ইজ হওয়ার কথা, তাই না? তো এখানে ইজি হইলো, কিন্তু এই শুরুতে লেট কথাটা লাগানোর কারণে অতিরিক্ত এই ইজটা আসলে কি হয়ে গেছে, বি হয়ে গেছে, কারণ লেটের পরে ভার্বের কোন ফর্ম বসে? Base from. বেস ফর্ম দেয়ার ইনফিনিটিভ বলে, ঠিক আছে। কিপ ইউর ওয়ার্ডস। Let your words be kept. আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন, এটা পরীক্ষাতে আসতে পারে, এই আসে মোটামুটি। এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে লেট ইউর ওয়ার্ডস বি ক্যাপ্ট, যেটা আপনারা বললেন, আর একটা হচ্ছে ইউর ওয়ার্ডস শুড বি ক্যাপ্ট। প্রশ্ন থাকলে করেন। মানে এখানে লেটেরটা মনে রাখলেই তো হয়, শুড বি এর পরিবর্তে। পরীক্ষায় তো অনেক সময় অপশন এটা দেয় না, এটা দিয়ে দেয়, তখন কি করবেন? স্যার সব উপদেশমূলক বাক্যের ক্ষেত্রে কি আমরা প্যাসিভ করার ক্ষেত্রে শুড ব্যবহার করতে পারবো? কেন ডু দ্য ওয়ার্ক উপদেশ মনে হচ্ছে না? এটা তো একটা আদেশের মতো বোঝাচ্ছে। কেন উপদেশও তো হতে পারে, আপনি আদেশ উপদেশ ডিফাইন করবেন কিভাবে?
সো বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে যেমন আমি আপনাকে বললাম কিপ ইউর ওয়ার্ডস, এটার মানেটা কি? কথা রাখো অথবা প্রতিজ্ঞা রক্ষা করো। তুমি যে কথাটা দিচ্ছ ওই কথাটা তোমার রাখা উচিত, এটা কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? জি স্যার, করে। আচ্ছা, আর আমি যখন বললাম ডু দা ওয়ার্ক, এখানে নৈতিক দায়িত্ব কর্তব্য আছে কিনা তো এটা ডিফাইন করা যাচ্ছে না, কিন্তু যখন বললাম কিপ ইউর ওয়ার্ডস তখন কিন্তু নৈতিক দায়িত্ব কর্তব্য চলে আসে। আবার যখন বললাম ওবে ইউর টিচার্স বা প্যারেন্টস, ওখানেও কি নৈতিক দায়িত্ব কর্তব্য চলে আসে না? আসে স্যার। সো যেগুলোতে আসলে অব্লিগেশন আছে, নৈতিক দায়িত্ব কর্তব্য, সেক্ষেত্রে আমরা এই দুই ভাবে লিখতে পারি। এখন কেউ যদি লিখে ডু দা ওয়ার্ক, দা ওয়ার্ক শুড বি ডান, এটা কি ভুল হবে নাকি শুদ্ধ হবে? ওইটাও শুদ্ধ হবে, তখন ডু দা ওয়ার্ক নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যাবে। তো নর্মালি আমরা যেগুলাকে নৈতিক দায়িত্ব বা অব্লিগেশন বোঝা যায় ওগুলাকে আমরা নর্মালি যে কোনো ভাবে করতে পারি, তবে এইভাবে করাটাকে প্রেফার করে সবুজ কালারটা। আর যেগুলো নৈতিক দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে না সেগুলোকে লেট দিয়ে করাটা প্রেফার করে। বোঝাতে পারছি? জি স্যার। এবার আসেন আরেকটু কঠিনে যাব, ডু নট হেট দ্য পুয়ার। লেট নট দ্য পোর let বি। not the poor be hated. আরেকবার বলবেন? লেট নট দ্য পোর বি হেটেড। লেট নট দ্য পুয়ার বি হেটেড। আমি এক্সপ্লেনেশন পরে যাব, তার আগে এটার আনসারটা নিয়ে নিই। লেট নট হিম বি হেটেড। লেট নট হিম বি হেটেড। আর কেউ? দেখেন him আপনারা তো ছোট সাবজেক্ট না? আছে তো, সেম জিনিস তো। তো ধরা খান হচ্ছে ছোট ছোট জিনিসে, একটু ভালো করে পড়েন, বুঝলে বুঝান আমাকে, না বুঝলে জিজ্ঞেস করেন। সে লাস্টেরটা একটু বুঝাই দেন। স্যার দেখেন খেয়াল করে দেখেন, দা পুয়ার কি নাউন না প্রোনাউন? নাউন এটা স্যার। নাউন, আর হিম? প্রোনাউন। প্রোনাউন। নট হচ্ছে নাউনের আগে বসবে, আর প্রোনাউনের পরে বসবে। পরে বসবে। মাথায় থাকবে তো? জি স্যার, এখানেই ভুল হয়। হুম। তারপরে দেখি নেভার টেল এ লাই, এটা আরেক ইম্পর্টেন্ট। Let a lie, let not a lie ever be told. লেট নট এ লাই এভার বি টোল্ড। আচ্ছা, আমি এটার আনসার গুলো উন্মুক্ত করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমি কিন্তু এটাতে এক্সপ্লেইন করব না। স্যার দুইটাই বুঝাই দিন। দুইটাই বুঝে। আচ্ছা, এ লাই কি নাউন না প্রোনাউন? নাউন। নাউন। তাহলে এই যে নেগেটিভ ওয়ার্ডটা আছে এটা কি নাউনের আগে বসবে না পরে বসবে? স্যার আগে বসবে। তো নেভারটাকে এই নাউনের আগে নিয়ে আসলাম, এতটুকু বোঝা গেছে? জি স্যার। আর নেভারকে ভাঙলে আমরা পাই নট প্লাস এভার, চাইলে আমরা ভেঙেও লিখতে পারি, সেই ক্ষেত্রে এলাই এর আগে নটটা আসবে আর এভারটা পরে যাবে। দ্যাট মিন্স আপনি নেভারকে ভেঙেও লিখতে পারবেন, গোটাও লিখতে পারবেন। গোটা লিখলে সরাসরি নাউনের আগে বসবে, আর ভেঙে লিখলে
নটটা আগে বসবে আর এবারটা পরে বসবে নাউনের। বুঝা গেছে? বুঝেন নাই মনে হয়, কনফিউজ? বুঝছি স্যার। ওকে, ধুমধাম। ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য Sir, ওয়ার্ক। you were requested to do the work. বুঝতো না? এই যে কাইন্ডলি বা প্লিজ থাকলে আমরা মুখস্থ কি করে দিই, কাইন্ডলি বা প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু মুখস্থ, এরপর ডু দা ওয়ার্ক রইছে, ডু দা ওয়ার্ক বসে গেছে, নাকি বিষয়টা এরকম নাকি? জি Yes, স্যার। sir. তাহলে পরেরটা Sir, you were requested to come here. এখানেও সেম জিনিস, কামার বইয়ের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে? Yes, sir. এরপরে এটা দেখি, ইজি ইটিং ফ্রুট। ইজ ফ্রুট বিং ইটেন বাই হিম। যারা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলাকে প্যাসিভ করতে কষ্ট হয় তাদের জন্য একটা টেকনিক বলি। আহ, এই ইন্টারোগেটিভ কে প্রথমে আপনারা অ্যাসার্টিভ বানাবেন। কিভাবে? ইজি ইটিং ফ্রুট, এটাকে আমরা কি বানাইলাম? হি ইজ Eating fruit. ইটিং ফ্রুট। এরপরে এটাকে প্যাসিভ করবেন, এটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায়? ফ্রুট ইজ বিং ইটেন বাই হিম। এরপরে কি করবেন? ইন্টারোগেটিভ করে দিবেন, তাহলে ইজটাকে আগে নিয়ে আসলে হবে, ইজ ফ্রুট বিং ইটেন বাই হিম, যাদের সরাসরি করতে কষ্ট হয় তাদের জন্য। একটা ভাইয়া শুরুতেই প্রশ্ন করেছিলেন, স্যার অবজেক্টের সাথে যদি অতিরিক্ত অংশ থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব? উনি এই জায়গাগুলোতে খেয়াল করবেন। আই স দা বয় কামিং। দ্য বয় Sir, ওয়াজ the সিন। boy was seen coming by me. দেখেন, আই স দা বয় ওয়াজ সিন, এই যে অতিরিক্ত অংশটা বাইয়ের আগে চলে আসছে, বুঝা গেছে এটা? জি স্যার। তাহলে পরেরটা, হি ওয়াজ সিন He was প্লেইং। seen playing football by me. এই পরীক্ষার জন্য আরেক মোস্ট ইম্পর্টেন্ট, আই স হিম গো। হি ওয়াজ সিন টু গো বাই মি। Sir, he was seen going by me. গোয়িং না, টু গো, গোয়িং দিলে ভুল হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে স এবং গো আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই বেস ফর্ম, তাই না? Yes, sir. অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব সো, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে টু আছে, টুটা উজ্জ আছে। এই ভার্ব গুলার পরে আরেকটা ভার্বে বেস ফর্ম থাকে এবং সেটা উজ্জ থাকে, বাই দ্য ওয়ে। তো অ্যাক্টিভে সেটা উজ্জ থাকে, কিন্তু প্যাসিভের সময় সেটাকে আবার লিখে ফেলতে হবে। দ্যাট মিনস অ্যাক্টিভে লিখলে ভুল হবে, প্যাসিভে না লিখলে ভুল হবে। মনে থাকবে? Yeah. সো এগুলোর আনসার হচ্ছে এগুলো, দেখেন। শেষের দিকে চলে আসছি প্রায়।
স্যার এখানে হিম যেমন একটা অবজেক্ট তেমনি তো ইটও একটা অবজেক্ট। এটা জি, না আমি তো হিমটাকে হি ধরে করলাম, কিন্তু ইটটাও তো ফ্রম ওয়ান সেন্স এটা একটা অবজেক্ট। এখন নাইস আমি ইট ইট নাইস ধরে তো আর করতে পারবো না। পারবেন না, কারণ এই যে মেড এটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব, তাই না? জি একটু আগে বলছিলাম, মনে আছে আপু? জি স্যার বলেন। মেড ফাইনাইট না নন ফাইনাইট? ফিনিট ভার্ব, আর ফিনিশটা নন ফিনিট। নন ফাইনাইট ভার্ব। সো এখানে একটা মনে মনে টু আছে। এই যে ইটটা হচ্ছে ফিনিশ ভার্বের অবজেক্ট। কোন ভার্বের? ফিনিশ ভার্বের। আমরা যে সাবজেক্টকে অবজেক্ট বানাই, অবজেক্টকে সাবজেক্ট বানাই, কোন ভার্বের সাবজেক্ট অবজেক্ট? ফাইনাইট ভার্বের নাকি নন ফাইনাইট ভার্বের? ফিনিট ভার্বের। বুঝতে পারছেন? জি জি। যা কিছু পরিবর্তন হবে সব ফাইনাইট। হুম। স্যার লাস্টেরটা একটু বুঝি নাই, যে হি ডেয়ার্ড নট ডিসঅবে ইউ। বাই হিমটা চাইলে লাস্টে বসাতে পারবেন, ঠিক আছে? কতটা নামায় দাও, ঠান্ডা এখন লাগছে ওকে? শরীর। ইজ ইট ওকে? Yes. Okay. আপনাদের ঝামেলাটা কোথায় লাগছে আমি বলে দিই এবার। দেখেন, আই মেড হিম, আই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। এতটুকু কি বোঝা গেছে? জি নো আনসার। আই সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট, এতটুকু কি ওকে? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং তার অবজেক্ট। ওকে? জি জি। এখানেও ঠিক সেম বিষয়, এই নন ফাইনাইট ভার্ব এবং তার অবজেক্ট গেল। এখন কথা হচ্ছে, দেখেন হলুদ কালার করা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পাইছিলাম, এখানে আমরা সাবজেক্ট আর ভার্ব পাচ্ছি, অবজেক্ট কি পাচ্ছি? না স্যার পাচ্ছি না। কি না স্যার। ডিয়ার্ড কোনো অবজেক্ট আছে? না নাই। নাই। এই কারণে আমরা যেহেতু অবজেক্ট নাই, তাই সাবজেক্ট হিসেবে আনতে যে একটা ইট আনছি, এটাই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? এইটাই তো মিলতেছে না, আমি শব্দের সাথে মিলাতে পারছি। না না হ্যাঁ, কিছু না না বলছেন? স্যার মানে অর্থের সাথে কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে পুরো এইটা? ভুল, মামলা শেষ, মামলা শেষ। হ্যাঁ বাবা, এটাকে তাসনিয়া আফরিনের ওখান থেকে ছেলেদের কণ্ঠ আসতেছে কেন? আচ্ছা জি আপু, এটা অর্থপূর্ণ হচ্ছে প্যাসিভ করার জন্য আমাদেরকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে, আদারওয়াইজ আপনি এটাকে প্যাসিভ করতে পারবেন না, কারণ এখানে কোনো অবজেক্ট নাই। আমি শুরুতে বলছিলাম যে কি, যে বাক্যগুলোতে অবজেক্ট নাই নরমালি ওগুলাকে আমরা প্যাসিভ করব না, কিন্তু না থাকলেও করা যায়। কথাটা কি মনে আছে? জি স্যার। এটা হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এগুলোকে বলে গায়ের জোরে প্যাসিভ। স্যার এই নামগুলো কেমনে দিচ্ছেন স্যার? হ্যাঁ, স্যার এই নামগুলো কেমনে দিচ্ছেন? নামগুলো কেমনে দিবেন? কোন নাম? স্যার এই যে গায়ের জোরে প্যাসিভ।
ও আচ্ছা, এটা আমি এমনি বললাম আর কি। ওকে, স্যার হি প্লেস ইন দ্য মর্নিং, এটাও কি আমরা গায়ের জোরে প্যাসিভ করতে পারবো এই ধরনের কোনটা বাক্যগুলো? কোনটা বলেন তো এক্সাম্পল। হি প্লেস ইন দ্য মর্নিং, এরকম। হি প্লেস, ইন দ্য মর্নিং। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, করে দেখাবো। জি স্যার, দেখেন দি। সবার জ্ঞাতার্থে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে কি কোনো অবজেক্ট আছে? নাই স্যার। না স্যার। ওকে, এখন দেখেন, এটাকে আমি গায়ের জোরে যদি প্যাসিভ করতে চাই, সো আমার মূল খেলাটা হচ্ছে এখানে, হি প্লেস। এখন এই যে হি প্লেস, এটাকে আমি কত ওয়েতে গায়ের জোরে প্যাসিভ করতে পারবো সেটা ডিপেন্ড করতেছে আপনি কত সুন্দরভাবে এটা লিখতেছেন। ইট ইজ সিন, থট, আরো যা যা ভার্ব আছে লিখেন, কোনো সমস্যা নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো মেইন ভার্ব ছিল প্লে, এটা তো প্যাসিভ হয় নাই, প্যাসিভ হয়েছে অন্য একটা কিছু। করেন প্রশ্নটা আমাকে। জি স্যার, ওইটা তো দেখতেছি। এক্স্যাক্টলি। তো বেশ কিছু সেন্টেন্স আছে যেগুলোকে আপনি গায়ের জোরে ওই ভার্বটাকে প্যাসিভ করতে পারবেন, আবার বেশ কিছু ভার্ব আছে অ্যাকর্ডিং টু সেন্টেন্স স্ট্রাকচার ওই ভার্বটাকে আপনি প্যাসিভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অন্য একটা প্যাসিভের স্ট্রাকচার এনে তার সাথে জুড়ে দিতে হবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে গায়ের জোরে করা, অ্যাকর্ডিং টু রুল এগুলো আসলে হয় না, এগুলো হচ্ছে গায়ের জোরে করা। সো এই গায়ের জোরে জিনিস অ্যাভয়েড করার জন্য আমরা যে সকল ভার্বের অবজেক্ট নাই সেগুলোকে প্যাসিভ করি না। কিন্তু আমি যেটা একটু আগে দিলাম হি ডেয়ার্ড নট, এখানে দেখেন ডেয়ার্ড ভার্বটাকে কিন্তু প্যাসিভ করা গেছে, তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখানে কি অবজেক্ট আছে? নাই স্যার। নাই। স্যার। তো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে কোনো সেন্টেন্সকে আপনি প্যাসিভ করতে পারবেন, ইট ডিপেন্ডস অন সেন্টেন্স স্ট্রাকচার। যদি অবজেক্ট না থাকে, ডিপেন্ডস অন সেন্টেন্স স্ট্রাকচার। এই জিনিসগুলো আপনার ওই আয়ত্তের বিষয় আর আর কিছু না। হ্যাঁ স্যার, আরেকটা কিছু বলতে চাইছিলেন মনে, বলেন। স্যার বলছিল কি? ওকে, এই এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দে মেড হিম কিং। কয়টা অবজেক্ট আছে? স্যার দুইটা। দুইটা অবজেক্ট আছে। আপনাদেরকে আসলে মাইট দেওয়া উচিত, এখানে দুইটা অবজেক্ট না একটা অবজেক্ট? একটা স্যার, একটা। স্যার একটা। একটা অবজেক্ট, হিম যে কিং সে। হিম হচ্ছে অবজেক্ট আর কিং হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। এগুলো পড়াইছিলাম। এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে, এগুলো আমি পড়াইছিলাম। সো এগুলাকে সাবজেক্ট বানানো যাবে না, কিংকে আপনি জীবনে সাবজেক্ট বানাতে পারবেন না। আসেন, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। It is known that স্যার ইট ইজ নোন টু আস আমেরিকা was discovered by Columbus. এই সেন্টেন্সটা দুই ভাবে আমরা প্যাসিভ করতে পারবো। আমি আগে আনসারটাও মুক্ত করে দিচ্ছি। ও মারে, দেখেন, আহ প্রথমে একটা জিনিস খেয়াল করেন, আমার সাথে সাথে আনসারের দিকে তাকানোর দরকার নাই। উই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এতটুকু কি আমরা বুঝছি? জি স্যার, বুঝছি।
আর এই পুরা ক্লজটা এটা বাদ দেন, এটার পরিবর্তে আমরা একটা ইট লিখলাম। ইট লিখলে কি সেন্টেন্স হয় নাকি হয় না দেখেন? হয় স্যার। আচ্ছা, এখন ইট হচ্ছে অবজেক্ট, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার। তো অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো। সো উই নো ইট, ইট ইজ নোন টু আস। প্যাসিভ হয়ে গেল। এতটুকু ওকে? ওকে স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা বসে যাওয়ার কথা, তাই না? জি স্যার। এখানেও একটা জিনিস খেয়াল করেন, কলম্বাস হচ্ছে সাবজেক্ট, ডিসকভার হচ্ছে ভার্ব, আবার আমেরিকা কি? অবজেক্ট। অবজেক্ট। তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বা এই কলম্বাস, এটাও প্যাসিভ হয় না? জি স্যার হয়। এই দ্যাট লিখলাম, দ্যাটের পরে এই এটাকেও প্যাসিভ করে লিখে দিলাম। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। এখন আমরা চাইলে ইট না এনে সরাসরি ক্লজটাকেও সাবজেক্ট বানাই আমরা করতে পারি। সো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটাকে আমরা সাবজেক্ট বানাইলাম প্যাসিভ করে, কিন্তু অ্যাক্টিভ না, প্যাসিভ করে। ইজ নোন টু আস, ইজ নোন টু আস। কম ব্যাখ্যা করছি, আরো ব্যাখ্যা করা যায় সুন্দরভাবে আস্তে আস্তে, আপনারা বুঝবেন তাই আমি কম ব্যাখ্যা করছি। কনফিউশন থাকলে বলেন, বাচ্চাদের মতো বুঝাই দিব। এটার আনসার কি হবে? হাউ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান ইজ নোন টু মি। সেম কেস, তাই না? Okay, again, people always remember the patriots. দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। এই জায়গায় আমরা একটা ধারা খাই, সে ধারাটা হচ্ছে দেখেন পিপল আমরা বাই পিপল লিখে দিই, বাই পিপল হবে না। সো একটা জিনিস মনে রাখবেন, পিপল, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন এগুলাকে আমরা বাই দিই, আর লেখার দরকার নাই। এভরিবডি অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, বাই এভরিবডি দরকার নাই, শুধু রিমেম্বার্ড। মনে থাকবে কি কি বলছি ওয়ার্ড? জি স্যার। Someone, everybody, ওমা ev. কি বলে এগুলো? ওমা People এগুলো, always remember the Patriots. The Patriots are always remembered. ওমা এটা কোথা থেকে Somebody আসছে? should have called the police. ভেরি গুড, The এটা police করুন should have কিভাবে? been called. The house was burned. দাঁড়ান দাঁড়ান, Fire. হারামজাদা নিজে নিজে অন হয়ে গেছে, কোথায় গেল? আহ এটা কেমনে অন করছি আমি তো নিজেও জানি না, আমার কম্পিউটার এগুলো আছে। আচ্ছা, এই ওয়ার্ড গুলো থাকলে আমরা নর্মালি বাই দিয়ে লিখবো না। এবার আসেন, তাহলে সামবডি শুড হ্যাভ কল দ্য পুলিশ, এটা আনসার কি হবে? দ্য পুলিশ শুড হ্যাভ বিন কল্ড। আচ্ছা, দ্য হাউস ওয়াজ বার্ন, সামওয়ান বার্নড দ্য হাউস। আরো আনসার নিব, আরেকজন দুইজন বলেন।
Someone burned the house. এই যে আপনারা বলতেছেন সামওয়ান বার্ন দ্য হাউস, সামওয়ান মানে তো কোনো না কোনো ব্যক্তি, তাই না? জি স্যার। মানুষের Burn the house. মানুষের কি ঘর পোড়ানোর ক্ষমতা আছে? মানুষ কি আগুন? আপনি কি আমাকে পোড়াতে পারবেন? সুযোগ আছে? ফায়ার নিতে হবে। তো পোড়াতে পারবে কে ভাই? ফায়ার। তো সাবজেক্ট কিন্তু বুঝে নিতে হবে, আমাদের যেমন যে লিখলে হবে না। দেখি সেকেন্ড টেস্ট, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। The Romans did not build Rome in a day. ভেরি গুড, রোম কিন্তু রোমান্স বিল্ড করছে, অন্য কেউ না। সব পিপল টিপল লিখলে হবে না আমাদের যে। তারপরে দা thief was arrested. Police arrested the So the thief. police arrested the সো এটা ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আসেন রান অন সেন্টেন্স, একটা টপিক আছে। এই টপিকটা কি জিনিস সেটা আমরা আগে একটু নামটা দেখি। এটা আমি আপনাদের মুখস্থই বলে দিব। টপিকের নাম কি? Run on sentence. run-on sentence. রানের বাংলা অর্থ কি? দৌড়ানো। দৌড়ানো। সো আমি যদি বলি রান ইন দ্য ফিল্ড, এটার মানে কি? মাঠের দিকে দৌড়ানো। দৌড়াও। মাঠের দিকে। রান ইন দ্য ফিল্ড মাঠে দৌড়াও, তাই না? মাঠে দৌড়। রান অন দ্য টেবল মানে কি? টেবিলের উপর দৌড়াও। রান অন সেন্টেন্স মানে কি? সেন্টেন্সের উপর দৌড়াও। ভেরি গুড, সেন্টেন্সের উপরে দৌড়াও। এই সেন্টেন্সের উপরে দৌড়ানোটাই হচ্ছে রান অন সেন্টেন্স। এখন সেন্টেন্সের উপরে দৌড়াবো আমরা কিভাবে? সিম্পল। এখানে কয়টা ক্লজ আছে? দুইটা। দুইটা ক্লজ। একটা হচ্ছে আই ইট রাইস আর একটা হচ্ছে আই প্লে ক্রিকেট। এই দুইটা ক্লজকে আমরা কি দ্বারা যোগ করছি? এন্ড দ্বারা। এন্ড। সেন্টেন্সটা দেখি কেউ পড়েন তো। Sir, I play cricket and I eat rice. আই প্লে ক্রিকেট এন্ড আই ইট রাইস, তাই না? হ্যাঁ। এবার এন্ড ছাড়া সেন্টেন্সটা পড়েন তো। I play cricket, I eat rice. আই প্লে ক্রিকেট আই ইট রাইস। তো একটা জিনিস খেয়াল করেন, আমিও পড়তেছি আবার। আই প্লে ক্রিকেট আই ইট রাইস, এটা একভাবে পড়লাম। আই প্লে ক্রিকেট এন্ড আই ইট রাইস। তো এন্ড শব্দটা থাকলে সেন্টেন্সটা তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে নাকি না থাকলে তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে? স্যার না থাকলে। না থাকলে তাড়াতাড়ি। না থাকলে আমি তাড়াতাড়ি বলতেছি, মানে দৌড়াচ্ছি আর কি সেন্টেন্সের উপর। সো দুটো ক্লজকে যোগ করার জন্য আমার কি দরকার? একটা কনজাংশন দরকার। এই কনজাংশনটা যদি আমি না দেই, সেন্টেন্সটা কি রাইট হবে নাকি রং হবে? রাইট হবে। কমা দিয়ে দুইটা সেন্টেন্সকে যোগ করা যায়? ফুল স্টপ দিলে। ও আচ্ছা, আমি ধরেন এখানে আমি কমাও দিলাম না। আই প্লে ক্রিকেট আই ইট রাইস, সেন্টেন্সটা কি রাইট না রং? রং। রং। তাহলে এই সেন্টেন্সটাকে রাইট করার জন্য একটা কনজাংশন আনতে হবে না? জি স্যার। হ্যাঁ। তো দুইটা সেন্টেন্সকে আমরা যদি কনজাংশন ছাড়া লিখি সেটা একটা এক ধরনের ভুল, সেই ভুলের নাম হচ্ছে রান অন সেন্টেন্স। ঠিক আছে? জি স্যার। আবার কোন অতি পণ্ডিত আছে একটু আগে যে বলছে স্যার কমা দিয়ে দুইটা সেন্টেন্সকে যোগ করা যাবে, তাদেরকে বলতেছি এই ধরনের ভুল জীবনেও করবেন না। কমা দিয়ে যদি দুইটা সেন্টেন্সকে ভুল যোগ করেন সেটাও একটা ভুল, সেই ভুলের নাম হচ্ছে কমা স্প্লাইস। কি বলছি? কমা স্প্লাইস। মনে থাকবে?
দুইটা ক্লজকে কখনো কনজাংশন ছাড়া যোগ করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। লেকচার 9 শেষ। স্যার আগামীকাল আমাদের লেকচার স্কোয়ার হবে। জি জি স্যার একটা কথা বলবো। হ্যাঁ সমান স্যার ওই যে স্যার আমাদের ভিডিও হচ্ছে লেকচার 6 এর যে সেটা ওইটা হচ্ছে ভিডিও আপলোড করা হয়েছে, তারপর স্যার 8 এর স্যার ক্লাস 7 মানে লেকচার 7 এর ক্লাসগুলো স্যার আমরা পাই নাই, মানে সে ভিডিও আপলোড দেওয়া হয়নি। প্লিজ চেক এগেইন। ওকে স্যার। স্যার স্যার বিকেল স্কোয়ার দুপুরে একবার গ্রুপে check করছি। আপনার স্যার আপনার লেকচার শীটের 8 পিডিএফটা দেওয়া হয় নাই এই স্কোয়ার গ্রুপে। ওকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।